আমরা ট্রেনে বাসে যেতে পারতাম। প্রথমে আমাদের প্রোগ্রাম ছিল লঞ্চে যাব, কিন্তু লঞ্চ পেলাম না। লঞ্চ না পেয়ে তারপর আমরা ঠিক করলাম এইভাবেই আমরা যাব। 25-30 কিলোমিটার রাস্তা প্রায় যানবাহনহীন বলা চলে। ইচ্ছা করেই আমরা এরকম ধরনের একটা রাস্তাকে বেছে নিয়েছিলাম। তার কারণ এরকম নির্জন শান্ত প্রাকৃতিক পরিবেশ কিছুটা হলেও মানসিক অবসাদ ঘোচাতে সাহায্য করে। এই মুহূর্তে মিতালির ছোট্ট মা মেয়ের পরিবারটি দুমড়ে মুচড়ে একবারে কুঁকড়ে গিয়েছে। আমরা যারা আত্মীয় স্বজন রয়েছি তারা হা হুতাশগ্রস্ত। আপনারা যারা এই ফুড প্লাজা পরিবারের সাথে আবদ্ধ হয়েছেন তারা প্রত্যেকেই মর্মাহত। তাই সকলের বিষাদ ঘোচাবার জন্য আমরা ঠিক করলাম একটি সমার্থক জায়গা, যেটা মনকে হয়তো শান্তি দিতে পারে, এরকম একটা জায়গা থেকে ঘুরে আসি। কিন্তু আমাদের সে আশা পূর্ণ হলো না, কারণ মিতালিকে কোনোভাবেই রাজি করাতে পারলাম না, কোনোভাবেই তাকে আমাদের সাথে নিয়ে আসতে পারলাম না। কিন্তু তারই অংশ তৃষানীকে আমরা আমাদের সাথে নিয়ে এলাম, ওইটুকুই শান্তি। আমরা শান্তিপুর থেকে সড়ক পথে স্বরূপগঞ্জ এলাম। এখানে হুলোর ঘাট দিয়ে জলঙ্গি নদী পার হলাম। নৌ পারাপারের জন্য 3 টাকা করে টিকিট নিল। মায়াপুর পৌঁছেই আমরা টোটো ধরে নিলাম। পার হেড 10 টাকা করে নিল। আমরা হেঁটেও যেতে পারতাম, কিন্তু রিস্ক নিলাম না, যেহেতু আমাদের লাঞ্চের টিকিট বা মহাপ্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। এই পরিস্থিতিতে এই ভিডিওটা এরকম ব্লগের মতো করে বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম যদি আপনাদের কোনো কাজে লাগে, তাই কিছু তথ্য দিয়ে এই ভিডিওটা বানিয়ে ফেললাম। দূর থেকে মন্দিরের চূড়া দেখলে যে কোনো মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে বলাই বাহুল্য। ইস্কন মন্দিরের প্রবেশদ্বারের ডান দিকেই আপনারা মহাপ্রসাদের জন্য কুপনের কাউন্টার পেয়ে যাবেন। আমি ভিডিওতে দেখিয়েছি, এখানে আপনি 40 টাকা থেকে 120 টাকা পর্যন্ত সব রকমের মহাপ্রসাদের কুপন পেয়ে যাবেন। চৈতালি টিকিট করে নিল, খাবার টিকিট। আমরা ভোগের কুপন কেটে নিলাম। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা একটু চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। কয়েকদিন ধরেই আমাদের সকলের বেশ মনটা খারাপ ছিল, তা মনটাকে ঠিক করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম যে সবাই মিলে একটু কোথাও বেড়াতে যাব। তো আমাদের কাছাকাছি হচ্ছে মায়াপুর, সেই জন্য আমরা মায়াপুরটাকে বেছে নিয়েছিলাম একটু মনটাকে অন্য রকম করবার জন্য। কিন্তু সবাই এসেছে, মনটা হয়তো ভালোই লাগতো। আমাদের মধ্যে রয়েছে ছোটো শালি আমার কাকলি, চৈতালি এসছে, কেয়া এসেছে, আর এসছে বাবু, তৃষানী আর মেয়ে অনুষ্কা, আর এই যে ছোট্ট ছোট্ট রুদ্র এসেছে। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। এর মধ্যে সবটাই পরিপূর্ণ হতো মিতালিকে সঙ্গে পেলে, কিন্তু আমরা মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি, এইটুকু নিয়েই আমরা একটু সন্তুষ্ট রয়েছি। তার মধ্যেই ঘুরে দেখি, তারপরেও আমাদের চেষ্টা রইল মিতালিকে সঙ্গে নিয়ে এখানে না হয় অন্য কোথাও যদি যেতে পারি, মনটাকে যদি একটুখানি ঘোরাতে পারি
তাহলে আমাদের সকলেরই খুব ভালো লাগে। ওকে বাড়ির থেকে বার করতেই হবে, কারণ বাড়িতে থাকলে আরও বেশি মনটা ওর খারাপ হচ্ছে। ওই জন্য পরের বার ওকে আমরা সঙ্গে করে নিয়ে বেরোবই। হাওড়া এবং শিয়ালদা উভয় দিক দিয়েই মায়াপুর ইস্কন মন্দিরে আসা যায়। ট্রেন বাসের মাধ্যমে খুব সামান্য খরচে আসতে পারবেন। হাওড়া দিয়ে আসতে চাইলে আপনাকে সোজা নবদ্বীপ স্টেশন নামতে হবে। সেখান থেকে টোটো বা অটো করে সোজা নবদ্বীপ লঞ্চ ঘাট, তারপর লঞ্চে করে গঙ্গা পেরিয়ে সোজা মায়াপুর। আপনারা শিয়ালদা দিয়ে ট্রেনে আসতে চাইলে আপনাকে কৃষ্ণনগর স্টেশনে এসে নামতে হবে। তারপর সেখান থেকে আপনাকে ম্যাজিক অটো বা বাসে করে মায়াপুর আসতে হবে। মায়াপুর মন্দিরের বিস্তীর্ণ চত্বর বিশাল বিশাল ফুলের বাগান দ্বারা পরিবৃত, যা আপনার নজর কাড়বেই। যেদিক থেকে খুশি এই মন্দিরের চূড়াকে দেখা যাক না কেন, আপনার মনে হতে পারে একটা বিস্তীর্ণ সবুজ চাদরের মোড়ক থেকে একটি স্বপ্ননীল সুন্দর পাহাড়ের মতো চূড়া বিশিষ্ট গম্বুজ ঠিকরে বেরিয়ে এসছে। চন্দ্রোদয় মন্দিরের সামনে ফুড প্লাজা মেম্বাররা নিজেরা সাক্ষী হতে চাইলেন। এই সময় শীতকালে পর্যটকদের প্রচুর ভিড় এড়াতে চাইলে ছুটির দিনগুলি অবশ্যই এড়িয়ে চলুন। হরিনাম করবে, মনে আনন্দে হরিনাম করবে। এখানে সুস্বাদু খিচুড়ি ভোগ বিলি হচ্ছে, তবে এর জন্য এনারা কিছু ডোনেশন আশা করেন। সুদৃশ্য বাগান, মন্দির অনেক কিছু দেখলাম। এইবার সামনাসামনি একটা গরুর গাড়িকে দেখে একটা অন্যরকম মতলব এসে গেল। ভাবলাম এতে করেই গোশালা দেখতে যাব, আর ঠিক তাই হলো। ইচ্ছা ছিল একটু অন্যরকম অনুভূতি পাবার, কারণ ব্যাপারটার মধ্যে একটা পৌরাণিক ভাব আছে। আর সত্যি বলছি, অনেক দিন পর গরুর গাড়ি চেপে একটা অন্য ধরনের অনুভূতি পেলাম। আমরা টোটো করেও যেতে পারতাম, কিন্তু এটা আমাদের কাছে অভিনব লাগলো। ইচ্ছা করেই এই গাড়িতে উঠলাম। গোশালায় যাচ্ছি, গরুর গাড়িতে, একটা অন্যরকম অভিজ্ঞতা। একদম তাই। গরুর গলায় ঘন্টার আওয়াজ শুনতে শুনতে আমরা আঁকা বাঁকা পথ ধরে বেশ খানিকটা এগিয়ে এলাম। ভালোই লাগছিল, কিন্তু এখানে আমাদের সকলেরই বারবার মিতালির কথা মনে পড়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল ওকে যদি এখানে আনতে পারতাম, তাহলে ওর মানসিক পরিস্থিতি খানিকটা হলেও হয়তো উন্নতি হতো। গরুর গাড়ি চাপার জন্য আমাদের প্রত্যেকের মাথাপিছু ভাড়া পড়েছিল 10 টাকা করে, এবং তার জন্য টিকিট দিয়েছিল। ওই গামলাটায় কতটুকু একটা হয়ে আছে দেখেছো? গরুর গলায় ঘন্টার আওয়াজটা একবার শুনুন। এই যে এবারে আমরা এসে গেলাম গোশালার একদম প্রবেশদ্বারে। গোশালাটি কিন্তু বেশ উঁচুতে, আর এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। গোশালায় ঢুকে যেটা নজরে পড়ল, বিশাল এরিয়া নিয়ে গোশালাটি তৈরি হয়েছে। বিশাল বিশাল আকৃতির শেড, গরুদের থাকার বন্দোবস্ত খুব সুন্দর। এরা এখানে বেশ স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে থাকে বলেই মনে হলো। বিভিন্ন ধরনের গরু রয়েছে এখানে। আমার মনে হলো অন্য রাজ্য থেকেও বেশ কিছু গরুকে এখানে আনা হয়েছে।
গোশালার বাইরে ইসকনের নিজস্ব মিল্ক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, যেগুলোর আস্বাদ আমরা নিতে পারিনি, তার কারণ আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল। কোনো কিছু ত্রুটি নেই। এখানে গোচারণ ভূমি রয়েছে, কাউ শেড রয়েছে, আর এখানে গরুদের খাবার তৈরির জন্য পাকশালাও রয়েছে, যেখানে খাবার তৈরির জন্য লোকজন সর্বদা নিয়োজিত রয়েছে। আর এখানে গো সন্তানেরা তো একেবারে আদরে গদগদ ভাব। বাবা কেমন করে মুখ বার করেছে দেখ, সব আদর খাওয়ার জন্য। বড়টাও এসছে আবার। ছোট ছোট খুব আদর করতে ভালো লাগে। ছোট ছোট গুলো ভালো লাগে। তুমি বড় হয়ে গেছে বলে দুপুর 1টা অনেকক্ষণ আগে বেজে গেছে, তাই গোশালা থেকে আমরা গীতা ভবনে চলে এলাম, কারণ অনেক খাবার লাইন পড়ে যাবে। ভিতরে খাবার লাইন দেখেই আমার মনে হলো একটু অব্যবস্থা রয়েছে। এখানে নির্দিষ্ট একটি জায়গা থেকে খাবার পরিবেশন করা হচ্ছে, আর যারা ভোগ গ্রহণ করতে এসছেন তারা ভোগ হাতে হাতে নিয়ে জায়গা খুঁজে নিয়ে ভোগ খেতে বসছেন। এই কারণে খেতে বসার আগে ভোগের থালি হাতে নিয়ে অনেককেই কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকতে দেখলাম, কারণ তারা বসার জায়গা পাচ্ছিলেন না। গীতা ভবনে আমরা খেতে বসলাম। দেখুন কি দিয়েছে মেনু: চচ্চড়ি, ডাল, পনিরের তরকারি, পায়েস। এটা আমার কাছে কিন্তু একটু সমস্যার মনে হলো। আগে ইসকনে একটি উঁচু ধাপের ওপরে খাবার রেখে খাওয়া দাওয়ার প্রচলন ছিল, এবং দুটি ধাপের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল। সেই ফাঁকের মধ্যে দিয়ে ইসকনের সেবায়িতরা খাবার পরিবেশন করতেন। এদিকে মেয়েরা খাচ্ছে। এখন ভক্ত দর্শনার্থীরা যখন নিজে হাতে ভোগ প্রসাদ খাবার জন্য নিয়ে আসছেন, তখন তাদের হাত থেকে অসাবধানে প্রসাদ মেঝেতে পড়ে যাচ্ছে, এবং খাবার জায়গা উঁচু না হওয়ার জন্য অনায়াসেই বেশ কিছু খাবার মেঝেতে গড়িয়ে চলে যাচ্ছে। এই মেঝেতে পড়ে থাকা খাবার অনেকেই মারিয়ে ফেলে তারা বিব্রত এবং সংকোচ বোধ করছেন, এবং অনেকেই বিরক্ত হচ্ছেন। এটা কিন্তু কোনো অভিযোগ নয়, কারণ আমার মনে হয় ইসকন অদূর ভবিষ্যতে এই ব্যবস্থার পরিবর্তন করে আরও উন্নততর ব্যবস্থা নিয়ে আসবে। কারণ আমি 20-22 বছর আগে এখানে এসেছিলাম, এবং তখন বেশ উন্নত মানের খাবার খেয়েছিলাম। তাই এত বছর পরেও আবার ইসকনে এসে খাওয়া দাওয়া করলাম। খেয়ে দিয়ে এসে আমরা গীতা ভবনের সামনে একটু বসছিলাম, আর যারা খেতে যাবে তাদের লাইনটা দেখছিলাম। ভাবছিলাম এই লাইনের পাল্লায় পড়লে অবধারিত বিকেল একেবারে 3:30। গীতা ভবন থেকে ফিরে এসে আমরা প্রভুপাদের মন্দিরে প্রবেশ করেছিলাম, আর গোশালা দর্শনের আগে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশ করেছিলাম। কিন্তু ভিতরের ছবি তোলা নিষিদ্ধ থাকার জন্য আমরা সেই সব ছবি আপনাদের দেখাতে পারলাম না। এজন্য আমরা খুবই দুঃখিত। নির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরের ভেতরেও আজকে ঢোকা গেল না, তাই আমাদের আক্ষেপ রয়ে গেল। প্রভুপাদের মন্দিরটি দীর্ঘ অনেক বছর হয়ে গেল, এখনও আগের মতোই সেই অমলিন রয়েছে। সৌন্দর্যের দিক দিয়ে তুলনা করলে অতুলনীয়। বিশ্বের যে কোনো প্রথম সারির মন্দিরের সঙ্গে এর তুলনা করা যায়।
শুনলাম নির্মীয়মান চন্দ্রোদয় মন্দিরটি বিশ্বের দীর্ঘতম মন্দির হতে চলেছে, প্রায় 350 ফিট হাইট। অর্থাৎ লাল রঙের যে ধ্বজাটিকে উড়তে দেখছেন, এটি প্রায় 350 ফুট ওপরে রয়েছে। এত বড় বিশাল মন্দির একদিনে কভার করা প্রায় মুশকিল বলা যায়, কিন্তু অগত্যা বাড়ি ফিরতে হবে, তাই ফেরার আগে অনুষ্কা এবং তৃষানির জন্য কিছু মুখ চাটের ব্যবস্থা করে ফেরার তোড়জোড় শুরু করে দিলাম। কেমন? দারুণ খেতে। এটি চাটনি নয়, মনে হচ্ছে সস। ওপরের এটা চাটনি। ওরে আর একজন এসছে, উঁকি মারছে, দে রে। মন্দিরের পাশ দিয়ে দেখলাম সূর্য পাটে বসেছে। ওনার কাছে প্রার্থনা জানালাম, হে দিবাকর, নূতন দিনের আলো দেখাও, সকলকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দাও, সকলের মঙ্গল করো। অবশেষে মায়াপুর ঘাট ছেড়ে আমরা নৌকা করে হুলোর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ভানু অস্তমিত, সকলের মুখ একেবারে সূর্যাস্তের লাল আভায় রক্তিম হয়ে উঠেছে। আজকে এই পর্যন্ত। নমস্কার। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।